আজকে আমরা এই অঙ্কটির উদ্বৃত্তপত্র কমপ্লিট করব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস শুরু করো। তো অঙ্ক শুরু করা যাক। কারণ এখানে কিন্তু বিবরণ টাকা হবে না। এখানে তোমাদের বলেছিলাম যে এখানে মূলধন ও দায় সমূহ লিখবা, দায় লিখবা না, মূলধন ও দায় সমূহ, কারণ দায় অনেকগুলো লিখতে হবে তোমাকে। আর এখানে লিখবা হবে সম্পত্তি সমূহ। আর এখানে ডেবিট এবং ক্রেডিট লিখতে পারবা না। কেন লিখতে পারবা না সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখো এখানে ডেবিট এবং ক্রেডিট লিখতে পারবা না কেন? কারণ মূলধন ও দায় কখনো ডেবিট হতে পারে না। এজন্য যদি ডেবিট লেখো তাহলে কি হতে পারে? অবশ্যই ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? মূলধন এবং দায় কখনো কি হতে পারে না? ডেবিট হতে পারে না। আর আমরা সবাই জানি যে বাম মানে হচ্ছে ডেবিট। তাহলে কি এখানে ডেবিট লিখলে ভুল হয়ে যাবে না? ঠিক একই ভাবে সম্পত্তি কখনো ক্রেডিট হতে পারে না। তাহলে এখানে যদি আমি ক্রেডিট লিখি তাহলে ভুল হয়ে যাবে না? এইজন্য কিন্তু এখানে ডেবিট এবং ক্রেডিট লিখলে 1 মার্কস কাটা। আর আগের যে দুইটা করলাম ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি হিসাব, ওখানে যদি ডেবিট এবং ক্রেডিট না লেখো তাহলে 1 মার্কস কাটা। আর এখানে লিখলে 1 মার্কস কাটা। বুঝতে পেরেছো? ডিসিশন ইয়োরস তোমাদের। ওকে, তাহলে আমরা লিখে ফেলি। এখানে দেখো মিস্টার রাজীব এন্ড কোম্পানি এর কি লিখবো? উদ্বৃত্তপত্র। কি লিখবো? উদ্বৃত্তপত্র। এই দেখো উদ্বৃত্তপত্র কিন্তু তোমরা লিখতে পারবে না 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এটা কিন্তু লিখতে পারবে না। কারণ কি দেখো এখানে কি বলেছে দেখো, সবাই দেখো বই বাই করো। কি বলেছে? মিস্টার রাজীব এন্ড কোম্পানি হেডলাইন এর নিচে লিখিত নিয়মের অবলম্বনে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং ওই তারিখে, কি বলছো? ওই তারিখে, মানে তারিখটা কি করতে হবে? আগে তোমাকে নিয়ে আসতে হবে। ওই তারিখ বলতে কি? তারিখ মানে 31 ডিসেম্বর, তারিখটা আগে নিয়ে আসতে হবে, তারপর তোমার সাল লিখতে হবে। বুঝতে পেরেছো? কেন লিখছে বুঝতে পেরেছো তো? ওকে, তাহলে এখানে লিখবো 31 ডিসেম্বর তারিখের জন্য 19 তারিখ। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? 2019 না স্যার? ওকে, এটুকু বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে এখানে লিখে ফেলি মূলধন ও দায় সমূহ। মূলধন ও দায় সমূহ টাকা আর সম্পত্তি সমূহ টাকা। ওকে, এবার আমরা উদ্বৃত্তপত্র ক্লিয়ার করে ফেলবো। স্যার এটা প্রশ্ন আগে সম্পত্তি লিখে সুবিধা হবে স্যার। দেওয়া যাবে না, তাহলে তুমি তো ওই যে ডুকাটি পেসিওলকে ভুল প্রমাণ করবা। বুঝতে পেরেছো? হিসাব বিজ্ঞানের জনকের নাম মনে আছে? ডুকাটি পেসিওলি। তিনি কি ছিলেন জানো? তিনি ছিলেন বিখ্যাত ধর্মদালোক ও গণিতশাস্ত্রবিদ। বুঝতে পেরেছো? তার একটা বইয়ের নাম আছে, মনে আছে তোমাদের? হ্যাঁ, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রকাশনীর প্রকাশনালিটা। ওকে, এটা কত সালে প্রকাশিত হয়? 1494, 1494 সালে। মনে আছে এগুলা? এগুলো পরীক্ষা আসবে, লাগাই দিব, নো টেনশন। ওকে, এবার দেখো আমরা এইটা করে ফেলি আমরা সবাই। হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে আগে ক্লিয়ার করব? মূলধন ও দায় সাইড। আর মূলধন দায় থাকে কোথায়? অবশ্যই ক্রেডিট সাইডে। কোথায় থাকে? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে দেখো মূলধন আছে কিনা। দেখো মূলধন আছে কি না? অবশ্যই দেখো মূলধন আছে। তাহলে মূলধন লিখে ফেলি আমরা। মূলধন কত টাকা বলো তো বাবা? হ্যাঁ, মূলধন সম্পদের পাশে যাবে না কেন? মূলধন মূলধন কেন দায়, এটু নিয়ে আমি আলোচনা করেছিলাম কি? করেছিলাম, একটু পরে আমি আলোচনা করে দিচ্ছি। মূলধন সম্পদ নয়, মূলধন কেন দায় এটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করব। ক্লাস এর পরে আলোচনা করব। বুঝতে পেরেছো? এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। মূলধন কেন দায় এটা নিয়ে আমি ক্লাস করব, নো টেনশন। ওকে, প্রশ্ন করবা। এই মূলধন দেখেছো? তাহলে মূলধন কত? 50,000 টাকা। তাহলে এখানে ভেতরে লিখবো না বাইরে লিখবো? তো কারণ ভেতরে লিখবো, কারণ নিট লাভ হয়েছিল। নিট লাভ হলে মূলধন বাড়বে না কমবে? বাড়াবো না আমি? ঠিক আছে, এজন্য কোথায় লিখবো? কত টাকা? 50,000। এটুকু বুঝতে পেরেছো কিনা? যোগ না বিয়োগ লিখবো? নিট লাভ হয়েছিল না? অবশ্যই যোগ লেখা উচিত। যদি নিট হতো তো কি লিখতাম? বিয়োগ। ওকে, তাহলে লিখে ফেলি সবাই। নিট লাভ কত হয়েছিল? 1,11,350 টাকা। তাহলে 1,11,350 টাকা। দেখো আর কথা আছে,
এখন মনে করো মালিকের ব্যক্তিগত প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, অনেক সময় ক্যাশবাক্স থেকে উত্তোলন করে নিয়ে যায় না বা কোনো কিছু করে নিয়ে যায় না, যেটুকু নিয়ে যায় সেটুকু যোগ করতে হয়, মূলধন কমবে না বাড়বে? বিয়োগ স্যার। হ্যাঁ, কারণ ওটা তো মূলধন কমে যাবে। তুমি তাহলে 100 টাকা নিয়ে গেলে তো মূলধন 100 টাকা কমে যাবে, যদি 500 টাকা নিতে 500 টাকা কমে যাবে। এজন্য দেখতে হবে উত্তোলন আছে কিনা, এবং প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে উত্তোলন থাকবেই। বুঝতে পেরেছো? তাহলে ইয়েস, তাহলে আমরা সবাই এখানে যোগ করে ফেলি মূলধন এটা। তাহলে কত হলো? 1,61,350 টাকা। এখানে কেন লিখছি বুঝতে পেরেছো? কারণ উত্তোলন আছে। কি আছে? উত্তোলন। উত্তোলন থাকলে যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব, কারণ তুলে ফেলেছো মানে কি কমে যাচ্ছে, তো কমে গেলে অবশ্যই বিয়োগ করব না। তো এখানে কি করে ফেলবো? বিয়োগ উত্তোলন। কত টাকা বলো তো বাবা? 2000 টাকা। উত্তোলন কত আছে? 2000 টাকা। আর তো কোনো কাজ নেই, এজন্য কি করবো আমরা? সরাসরি এটা বাড়িয়ে দিয়ে দেবো। তাহলে কত হলো? 1,59,350 টাকা। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে। এবার দেখো ব্যাংক জমাতিরিক্ত অবশ্যই দায় না, তাহলে ব্যাংক জমাতিরিক্ত লিখে ফেলবো। কত টাকা কোকা? 22,000 টাকা। 22,000 টাকা। তারপরে দেখো বিবিধ পাওনাদার অবশ্যই দায় না। পাওনাদার মানে কি? তোমার কাছে পাবে, এই প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে, মানে কি দায় না? পাওনাদার কত টাকা দেখো তো? 20,000 টাকা। কত? 20,000 টাকা। 20,000 টাকা। এর সাথে কোনো কাজ নেই, এজন্য কি করলাম? বাইরে বসাই দিলাম। ওকে, তাহলে পাওনাদার ক্লিয়ার। বিক্রয় দেওয়া হয়ে গেছে কিনা? বিক্রয় থেকে আসবে না, ক্রয় খরচ থেকে আসবে না। শিক্ষার বিশ্লেষণ হয়ে গেছে। ঋণ, ঋণ করলে কি দায় না? ইয়েস। দেখো ঋণের কোনো সূত্র আছে নাকি? যে পার্সেন্টেজ দেওয়া আছে নাকি? নাই, তাহলে সরাসরি বহাই দিব। ঋণ কত টাকা বলো তো? 30,000 টাকা। 30,000। জি স্যার। 30,000। দেখো মূলধন ও দায় সাইডে কিন্তু আমার সমন্বয়, সরি রিয়াবিলিটি যেগুলো ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার কোথায় একটা কি করব? সমন্বয়। সমন্বয়ে কোনো আইটেম বাকি আছে কি না? তাহলে সমন্বয় দেখো সমাপরিব উৎপন্ন সম্পদ সাইডে যাবে, এটা কি আসবে এখানে? আসবে না, কোথায় যাবে? সম্পদ সাইডে। পরটা দেখো মজুরি ও বেতন যতক্ষণ এত টাকা কি আছে? বকেয়া আছে, মানে বাকি আছে। বাকি কি মানে কি? অবশ্যই দায় না? বাকি মানে কি অবশ্যই কি দায়? দায় সাইডে চলে যাবে। তোমরা কি করতে পারো? তোমরা এখানে কিন্তু বকেয়া সমূহ লিখে মজুরি এবং বেতন আলাদা করে লিখে যোগ করে বাড়িতে দিতে পারো, অথবা বকেয়া মজুরি বকেয়া বেতন সরাসরি দিতে পারো। তোমরা কিভাবে দিবা ঠিক সেভাবে লিখবা। এবার দিব, তাহলে বকেয়া বেতন আলাদা করে লিখবো, বকেয়া মজুরি আলাদা করে লিখবো। তোমরা যেভাবে দিবা ঠিক সেভাবে অঙ্ক হবে, কোনো প্রবলেম নাই। তোমরা মনে করো অনেকে দিতে পারে বকেয়া সমূহ লিখে বেতন এত টাকা মজুরি এত টাকা দিয়ে যোগ করে সরাসরি দিয়ে দেয়। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে দিতে পারো। তোমরা যেভাবে কমফোর্ট ফিল করবা ঠিক সেভাবে অঙ্ক করবা। তাহলে কি লিখবা এখানে? বকেয়া বেতন আর বকেয়া মজুরি সেটা লিখে ফেলি আমরা। বকেয়া প্রথম বেতন, প্রথমে মজুরি। প্রথম মজুরি, বকেয়া মজুরি কত টাকা দাঁড়ালো তো? 700 টাকা। এটা আগে একবার কিন্তু করা হয়েছে, কারণ কি এটা সমন্বয় আইটেম দুইবার যায়। ওখানে একবার দিয়েছি আর এখানে একবার দিচ্ছি। ওকে, আবার কি আছে? বকেয়া বেতন। বকেয়া বেতন কত টাকা? 1500 টাকা। এই যে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে বকেয়া ক্লিয়ার কিনা? এবার দেখো বিমা শ্রমে অগ্রিম, তাহলে বকেয়া যদি এখানে বসে অগ্রিম কি এখানে বসবে না? কোথায় চলে যাবে? সম্পদ সাইডে। গুড। দেনাদারের উপর 5%, দেনাদার কি কোথায় বসে? সম্পদ সাইডে, এখানে আসবে না। যন্ত্রপাতির উপর যন্ত্রপাতি কোথায় যায়? সম্পদ সাইডে। তাহলে এই সাইড আমার পুরোটাই কিন্তু ক্লিয়ার, আর কোনো কাজ নাই। তাহলে কোথায় চলে যাবে? সম্পদ সাইডে। সম্পদ মানে কি? ডেবিট সাইড। ডেবিট সাইড এখানে লক্ষ্য করো সবাই, নগদ তহবিল। কি আছে? নগদ। সবাই লিখে ভালো, নগদ তহবিল। নগদ তহবিল কত টাকা বলো তো বাবা? 15,000 টাকা। 15,000? জি স্যার। এই যে 15,000 লিখে ফেলো সবাই। বুঝতে পেরেছো? কোনো কাজ নেই, এজন্য সরাসরি বসাই দিলাম। তারপর দেখো সুনাম। সুনাম অবশ্যই অস্পর্শনীয় সম্পদ বলেছিলাম। জি স্যার। সুনাম কত টাকা বলো? 17,000 টাকা। কত? 17,000 টাকা। 17? জি স্যার। 17,000 টাকা। তারপর দেখো ইজারা সম্পত্তি আসবে না? অবশ্যই সম্পত্তি সাইডটা আসবে। ইজারা সম্পত্তি 10 বছর মনে আছে তো অবলম্বন হয়েছিল, তাহলে কি ইজারা সম্পত্তি তুমি 20 বছরের জন্য 10 বছরের জন্য 20 বছর 10 বছরের জন্য 20,000 টাকা দিয়ে নিয়েছিলে। বুঝতে পেরেছো? এখন
ওর থেকে 2000 টাকা তুমি দিয়ে ফেলেছো অলরেডি, জি। তাহলে যোগ করবে না বিয়োগ করবা? বিয়োগ হবে। কারণ কি এখন বিয়োগ। এখন 18000 টাকা তোমার দিতে হবে, 2000 টাকা তোমার বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? যারা সম্পত্তি কত টাকা বলো তো বাবা? 20,000 টাকা। 20,000 না? বিয়োগ কি হবে? অবলম্বন। অবলম্বন মানে যে 2000 টাকা তুমি দিয়ে ফেলেছো, 20,000 ভাগ 10 এই কত হলো? এর আগে একবার করে দিয়েছি 2000। স্যার এই জায়গায় একদম 2000 বিয়োগ দিলে হবে না? হবে হবে হবে, কারণ যেহেতু একবার করে দিয়ে আসছি না, তোমাদের বোঝানোর সাথে আরেকবার করে দিলাম আর কি। ওকে, তাহলে কত হলো? 18,000 টাকা। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পারলে সমস্যা আছে কিনা? আসবাবপত্র এখানে আসবে না? জি স্যার। জি, স্যার। Yes. আসবাবপত্র কত টাকা বলো তো? 8,000 টাকা। কত? 8,000 টাকা। 8,000 টাকা। তারপরে কি আছে দেখো? উত্তোলন। নো, উত্তর তো দিয়ে ফেলেছি আমরা, হয়ে গেছে। উত্তর তো আমরা দিয়ে ফেলেছি। উৎপন্ন দেওয়া হয়ে গেছে। দেনাদার কি আছে? বিবিধ দেনাদার। মনে আছে? হ্যাঁ? Yes, এখন তো নাই তো, কোনো কাজ নাই। দেখো যন্ত্রপাতির সাথে কাজ আছে। সমন্বয় দেখো তোমরা, দেখেছো? জি, স্যার। ওখানে নাই, কাজ নাই। যদি কাজ থাকতো অবশ্যই কি করতাম? বিয়োগ করতাম। ওকে, তাহলে এবারে কি বললাম? কোনটার জন্য বললে? বিবিধ দেনাদার। দেনাদার। দেনাদার মনে আছে তো? ওই যে 5% মনে আছে তোমাদের? নতুনটা ওখানে কি করেছিলাম? যোগ করতে যোগ করেছিলাম। এখানে কি করবো? বিয়োগ। Yes. তোমরা বিবিধ দেনাদার লিখবা, আমি দেনাদার লিখে দিচ্ছি এখানে। দেনাদার কত টাকা? 18,000 টাকা। একদম 5,000 বলছি কেন? 18,000 টাকা। 18। ওরা তোরা এত বেশি দেশ নি। এখানে কি করো? বিয়োগ নতুন কি? কুড়ির 20 সঞ্চিতি। আগে একবার যেহেতু ক্যালকুলেশন করে দেওয়া আছে, তাহলে আর দেওয়া লাগবে? না স্যার। 2400 কত পার্সেন্ট? 5,98 900 টাকা। ঠিক কি না? জি স্যার। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 17,100 টাকা। 17,100। বুঝতে পেরেছো কিনা? এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, এই যে দেনাদারের এই যে নতুন পুরাতন নিয়ে আরেকটা ক্লাস হলো টোটালি। এই খুঁটিনাটি যে বিষয়গুলো, এগুলো তোমাদের যদি একটা মাথায় ঢুকে যায়, ইজিলি পারবে তোমরা। বুঝতে পেরেছো? এগুলো নিয়ে আমি একটা ক্লাস নিব। কোথায় গেল তোমরা? দেনাদার কোথায়? দেনাদার। দেনাদার স্যার। এই মজুরি এখানে আসবে? বেতন এখানে আসবে? বিমা শ্রমের রোগ বিমা, এটা সমন্বয় যখন করব লাস্টে, তখন আমরা হিসাব করব এটা। ওকে, বিক্রয় হয়ে গেছে। যন্ত্রপাতি কি আছে? যন্ত্রপাতি সম্পদ না? অবশ্যই আছে মনে হয়। যন্ত্রপাতি কত টাকা? 25,000 টাকা। হ্যাঁ, ওই 25,000 টাকার যন্ত্রপাতি অবশ্যই মানে কি? কমে যাচ্ছে। বিয়োগ। সম্পত্তির মূল্য কমে যাওয়া। কিন্তু কমে গেলে বিয়োগ করবো না যোগ করবো? বিয়োগ করবো। Yes. তাহলে বিয়োগ অবচয়। বিয়োগ অবচয় কত পার্সেন্ট? 15%। 15% করলে কত হয়? আগে করেছি 3,750 টাকা। 50 টাকা। বিয়োগ করে ফেলো। একুশ 250 টাকা কি? ঠিক কি না? ঠিক আছে? ঠিক আছে? যন্ত্রপাতি বুঝতে পেরেছো তো? জাহাজ ভাড়া কি এখানে আসবে? না স্যার। বিনিয়োগ দেখো 10% বিনিয়োগ, দেখেছো? 10% বিনিয়োগ, তাহলে লিখে ফেলবো এখানে আমরা 10% বিনিয়োগ। দেখো মনে আছে তো? বিনিয়োগের সুদ দিয়েছিলাম, মনে আছে? ওই যে লাভ ক্ষতি হিসাবের ক্রেডিট সাইডে দিয়েছিলাম 10% বিনিয়োগ, বিনিয়োগের সুদ দিয়েছিলাম, দেখছো? তাহলে তোমার বিনিয়োগ কত টাকা করা ছিল? দেখো তো, 15,000 টাকা বিনিয়োগ করা ছিল। কত টাকা? 15,000 টাকা। তুমি এখন টোটাল কত পাও বলো তো? 15,000 আবার 10% মানে কত? 1,500 টাকা। টোটাল তাহলে তোমার টাকা কত হয়েছে? 15,000 আর 1,500, তাহলে 16,500। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? যোগ করে দিলে হবে অথবা সরাসরি বহাই দিলেও হবে। তোমরা কিভাবে করো? যোগ করে দিবা না সরাসরি বহাই দিবা? যোগ করে দেবো? আচ্ছা, তোমরা সরাসরি দিলে হবে, নো টেনশন। এটি নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, এটা তোমরা ইজিলি পারবা। ওকে, দেখো বিনিয়োগ কত ছিল বলো তো? 15,000। 15,000। তাহলে যোগ কি হবে? বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া মানে বাকি আছে না এখনো? এখন দেই নাই তো। বিনিয়োগের সুদ কত টাকা? 1,500 টাকা। কত তাহলে কত হলো টোটাল? 16,000
500। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কি না? আছে কি? দেখো এখানে তোমরা মনে করো 10% বিনিয়োগ কোনোভাবে সরাসরি দিয়ে দেবা, আবার দেখো মনে করো বকেয়া বিনিয়োগের সুদ সরাসরি 1500 টাকা দিয়ে দেবা, তাও হবে। বুঝতে পেরেছো? দুইভাবে করতে পারো, যে যেভাবে কমফোর্ট ফিল করবা সেভাবে করবা। বুঝতে পেরেছো? তাহলে বিনিয়োগ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে। অফিস খরচ কি এখানে আসবে? না স্যার। অনাদায় কি এখানে আসবে? ব্যাংক জমা মানে কি তোমার ব্যাংকে টাকা জমা আছে, এটা সম্পদ নয়? সম্পদ দিতে হবে না আমাকে? দেখো ব্যাংকে জমা কয় টাকা? 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। বুঝতে পেরেছো? আর কি আছে? মাল ক্রয় হয়ে গেছে, এবার কিন্তু এই সাইড ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সমন্বয় দেখতে হবে কোন আইটেম আর বাকি আছে কি না। তাহলে সমন্বয় দেখে বলে সবাই সমাপনী উৎপন্ন আছে, দেখছো? সমাপনী উৎপন্ন একবার কোথায় গিয়েছে? ক্রয় বিক্রয় ক্রেডিট সাইডে, আরেকবার সম্পদ সাইডে আসবে। তো দিয়ে ফেলো সবাই সমাপনী উৎপন্ন। আর তো দাগা ধরতেছে না। স্যার সবটা এই জায়গায়। সমাপনী মজুদ পণ্য কয় টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। আর বাকি আছে দেখো, মজুরি বেতন বকেয়া দেওয়া হয়ে গেছে। বীমা সালামি কি আছে? অগ্রিম আছে, দেখছো? মানে এটা কি সম্পদ যাবে না? এজন্য লিখবা অগ্রিম বীমা সালামি। আচ্ছা আমি এটা এখানে লিখে দেব, তোমাদের উপরে দিকে লিখে দেব। আচ্ছা এখানে লিখে দিই, তোমরা বুঝতে পারবে। অগ্রিম বুঝলে সমস্যা আছে। অগ্রিম বীমা সালামি কত টাকা আছে বলো তো? 700 টাকা। ওকে, এবার দেখো আর কিছু বাকি আছে কিনা। দেনাদার হয়ে গেছে, যন্ত্রপাতি হয়ে গেছে। তাহলে এবার কি আমরা দুই ধারে যদি অঙ্ক মানে যোগ করে যদি হয়ে যায় তাহলে অঙ্ক মিলছে, আদারওয়াইজ নট, হয় নাই। মিলাই দিলে হবে না তো, তোমার মিলে দিতে হবে। ডেবিট মূলধন দায় সাইড এবং সম্পদ সাইড যদি দুই ধারে মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে, নাহলে অঙ্ক হয় নাই। পরীক্ষাটা না মিললে তোমাকে মিলিয়ে দিস। না না, এটা পদ্ধতি করবো। কি করবো? এখানে একটা দাগ দিব, এখানে একটা ঠিক সমান করে এখানে একটা দাগ দিয়ে দেবো। এবার এই সাইডে যোগ করো, এই সাইডে যোগ করো, যদি টাকা একই রকম হয় তাহলে অঙ্ক হয়েছে, আদারওয়াইজ অঙ্ক হয় নাই। ওকে, তাহলে সবাই করে ফেলো, সবাই যোগ করে ফেলো। যোগ করতেছো তোমরা? আমার করতে হবে শেষ পর্যন্ত। 2,33,500 কোন সাইডে হচ্ছে 2,33,500? এই সাইডে। তাহলে 2 লক্ষ কত? সবার একই হয়েছে তো? স্যার সম্পত্তি সম্মত 2,33,550। 2,33,550। আর সম্পদ সাইড কত হয়েছে? স্যার ওই সাইডেও 2,33,550। তাহলে হয়েছে না আমার? বুঝতে পেরেছো? 2,33,550 তাহলে দুইটা দাগ দিয়ে দেবো। ঠিক একই ভাবে এখানে তাই হয়েছে তো? 2,33,550 টাকা। তাহলে এখানে কি করবো? দুইটা আমরা দাগ দিয়ে দেবো। হওয়ার পরে কি করবো? নিচ থেকে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে দেবো। আমার হয়ে গেল উদ্বৃত্তপত্র 20 মার্কস টোটাল। না হতো তাহলে হয় নাই। আচ্ছা এটা আমি বলেছি অফ করে নি। ক্যামেরা আলে আপনি তো আচ্ছা কাটিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। সবাই পারবে না তোমরা? আজকে তাহলে টোটালি কিন্তু একটা ফুল, একেবারে ফুল 20 মার্কের একটা অঙ্ক করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের ক্লাস করতে মজা লাগছে কিনা? ঠিক। দেখো এই মূলধন ও দায় সাইডে কত হয়েছে? যোগ করে 2,33,550 টাকা। ঠিক একই ভাবে সম্পত্তি সাইডে যোগ করে কত হয়েছে? 2,33,550 টাকা। তাহলে কি আমার অঙ্ক হয়েছে না? বুঝতে পেরেছো? তাহলে এটা যদি দুই ধারে না মিলতো তাহলে কিন্তু অঙ্ক হতো না। আরেকটা কথা আছে তোমাদের, যদি রেওয়া মিলে ভুল থাকে, যদি রেওয়া মিলে ভুল থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্ক মিলাতে পারবে না। রেওয়া মিল বুঝতে পেরেছো তো? সবটা যেটা দেওয়া থাকে, যদি ওখানে যদি 1,000 বা 500 টাকা যদি ভুল থাকে তাহলে কিন্তু মিলাতে পারবে না। তখন যেখানে যে সাইড ভুল থাকবে সেই সাইডে তোমার কি করতে হবে? অনিশ্চিত হিসাবে বলে সেই যেটুকু কম থাকবে সেটুকু তোমাকে মিলাতে হবে। অনিশ্চিত হিসাব বলে, অনিশ্চিত হিসাব বলে মনে করো এই সাইড কম পড়েছে তাহলে হিসাব করে দেবা এই সাইডে,
তাহলে অনিশ্চিত হিসাব বলে কি করবা? এটা জব করে দেবো বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। ওকে